সর্বদা আন্তরিক প্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধু ছাত্রছাত্রীরা। আমি আজকে এই সময় পাঠ দেওয়ার একটা কারণ আছে। আমি গতকাল তোমাদেরকে যে শতকরা অঙ্ক দিছিলাম, দুটো অঙ্ক একটু সামান্য ভুল হয়েছিল, যদি আমি সংশোধন করে দিছি, তারপর আমি ওই অঙ্ক শতকরা অঙ্ক দুইটা আবার একটু বুঝাই দিতেছি। কারণ আমার কারণে কারো অঙ্ক পরীক্ষায় যদি খারাপ হয় বা একটু হয়ে যায়, আমি যদিও একটা অঙ্ক একটু ভুল করছিলাম, থাম্বেলের উত্তরটা আমি লিখে দিছি, তারপর আমি একটু বলে দিই যাতে তোমরা পরীক্ষায় সঠিক উত্তর করতে পারো। আবার একটু আমি এই জন্য পাঠটা ওই দিয়ে দিতেছি, আর সাথে নতুন একটা অঙ্ক দিয়ে দিতেছি। তা ঠিক আছে, আমি পাঠটা শুরু করি তাহলে। কালকে আমি তোমাদেরকে অনুশীলনী 9-এর তোমাদের আমি যে এই অঙ্কটা করাইছিলাম যে রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন 80 জন শিক্ষার্থীর 30 জন অনুপস্থিত, ওই ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? এখানে অনুপস্থিত কইছে উপস্থিত, তা আমি একটু ভুল করছিলাম, ওই বিয়োগটা আমি 80 থেকে আমি 30 বিয়োগ দিয়ে দিছি, কিন্তু আসলে তো হবে 24 বিয়োগ। কারণ আমরা একটু দেখি অঙ্কটা আবার একটু, তাইলে বুঝতে পারবো যে 100 জনের মধ্যে অনুপস্থিত ছিল 30 জন উপস্থিত, মানে 100 জনের মধ্যে 30 জন উপস্থিত। তাহলে 100 জনের মধ্যে অনুপস্থিত ছিল কত? অনুপস্থিত 30 জন না। সুতরাং একজনের মধ্যে অনুপস্থিত কম হবে না, 100 জনের মধ্যে অনুপস্থিত একজনের মধ্যে অনুপস্থিত কম হবে। সাধারণত একেরটা কমই হয়, কিন্তু ঐকিক নিয়মে যখন এই দিনের হয় যে 10 দিনে যে আয় করবে একদিন আয় কম করে, সেই ক্ষেত্রে শুধু কম হয়, এছাড়া দিনের অঙ্ক ছাড়া সবসময় একেরটা কম হয়। তো একজনের মধ্যে অনুপস্থিত কম হইলে এটা সবসময় নিচে হয়, আর এটা সবসময় উপরে থাকে। আমি কালকে করাইছি, তারপরে একটু বলেছি জনের বলে দিই। 80 জনের মধ্যে অনুপস্থিত কয়জন? তাহলে 30। এবার তাহলে একজনের মধ্যে যা অনুপস্থিত 80 জনের মধ্যে তার চেয়ে উপস্থিত বেশি, আর 100 জনের মধ্যে উপস্থিত যা ছিল অনুপস্থিত ছিল একজনের মধ্যে কম, আর একজনের মধ্যে যত উপস্থিত 80 জনের মধ্যে তার চেয়ে বেশি। এটা এইভাবে আমরা হিসাব করব, অর্থাৎ উপরটা হিসাবে আমরা নিচেরটা দেখবো আর কি। অর্থাৎ এখানে 100 তুলনায় একজন কম, আবার এখানে একজনের তুলনায় 80 জন বেশি, তো বেশি হলে উপরে যাবে আর কম হলে নিচে যাবে, এভাবে হলো। আর 100টা আমরা মাঝে লিখবো, কারণ নাহলে এদিকে এক সাইডে লেখা লিখলে তো সৌন্দর্য হারাবে। তাহলে আমরা মাঝে লিখছি এই শূন্যটা আর এই শূন্যটা কাটতে পারি, অর্থাৎ ডাইন দেয় শূন্য হবে। তো এইটা আবার ডাইন দিয়ে পড়ে গেল শূন্যটা, এই শূন্যটাই শূন্য গেল, নিচের একের কোনো মূল্য নাই। তো 24 জন হইলো অনুপস্থিত। আমি বলে দিছি যে বলছিলাম কালকে যে এই যদি অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা থাকতে উত্তর 24 জন অনুপস্থিত, কিন্তু চাইছি উপস্থিত সংখ্যা, সুতরাং উপস্থিত ছাত্র সংস্কৃতিক অঙ্ক হইব এই আমরা 80 জনের থেকে 24 জন বুক দেব। উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা, তাইলে 80 থেকে এই 24 বিয়োগ হইলে তাহলে 4×10⁶ হাত 3×8 জন হবে। আমি 30 বিয়োগ করছিলাম, আমি যদিও থাম্বনেলে ঠিক করে দিছি, কেউ কেউ নাও চোখে যাইতে পারে। তাহলে 56 জন উত্তর। যেহেতু উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা থাকছে, আমি আরেকটু অঙ্ক দেখি, অঙ্কটা আমি ঠিক করে দিছি, তারপর আবার একটু দেখো 8 নম্বরটা আমি ওইটা পাঠের মধ্যে ঠিক করে দিছি, তারপর আবার একটু দেখাই দিই। একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে শতকরা 40% লাভে 6,300 টাকায় বিক্রি করলেন। সবজি ক্রয় মূল্য কত ছিল? আমি এখানে 60% লাভে দোষছিলাম, কিন্তু আসলে 40% লাভ। তাহলে 40% মানে 100 টাকায় 40 টাকা লাভ করছে। তাহলে এত লাভে বিক্রয় মূল্য আমি এইভাবে করে দিই। অনেক সময় কি লিখি যে মনে করি ক্রয় মূল্য 100 টাকা, এভাবে লেখা করে, কিন্তু দরকার নাই, আমি মনে করি এইভাবে লিখলে হবে, কারণ 40% লাভে মানেই তো 100 টাকায়। এত % লাভে বিক্রয় মূল্য, তো তোমরা লিখতে পারো মনে করি ক্রয় মূল্য 100 টাকা, মনে করি ক্রয় মূল্য 100 টাকা লেখা তারপরে লিখতে পারো। তাহলে আমি মনে করি লেখার প্রয়োজন পড়ে না। এত লাভে বিক্রয় মূল্য হলো এত, সেখানে 100 দেওয়া আছে, লাভ করলে আমাদের যোগ হবে, আর যদি ক্ষতি হইতো বা কমে বিক্রি করতো তাহলে আমরা বিয়োগ করতাম। এটা লাভ হয়েছে, তাহলে কত হয়? 140 যোগ 140 টাকা। তা এটা তো বিক্রয় মূল্য বাড়িল। সবসময়
যেটা চায় সেটা আমাদের দেখেন ক্রয় মূল্য চাইছে, আর ক্রয় মূল্য চাইছে না যে সবজি ক্রয় মূল্য কত দেখো তোমরা এখানে, এই যে ক্রয় মূল্য চাইছে, যেটা চাইবে সেটা পরে লিখতে হবে। তাহলে আমরা ক্রয় মূল্য সবসময় 100 টাকা, তাহলে 140 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকা যদি 140 টাকা বেশি, 140 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং 1 টাকা যদি বিক্রয় মূল্য হইতো তাহলে ক্রয় মূল্য অবশ্যই কম হইতো, কারণ 140-এর থেকে 1 টাকা হইলে ক্রয় মূল্য কম হইতো না, অবশ্যই কম হইতো। একেরটা সবসময় কমই হয় একদিনের অঙ্ক ছাড়া। হ্যাঁ, আর সুতরাং এখন সে কিনছে কত টাকা দিয়া, বিক্রি করছে কত টাকা, 6,300 টাকা বিক্রি করছে। দেখো এই যে 6,000 এটা কিন্তু বিক্রয় মূল্য, তা বিক্রয় মূল্যের সাথে কিন্তু বিক্রয় মূল্য কেন, যদি আমরা এভাবে লিখতাম 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 140 টাকা, তাহলে আমাদের ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্য বাজারে পড়ে যেত, তাহলে কিন্তু অঙ্কটা হইতো না। যেহেতু এখানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য চাইছে, যেটা চায় সেটা দেয় না, যেটা দিয়া দেয় সেটা বাজারে থাকে। তো এই 6,300 টাকা কি বিক্রয় মূল্য দিয়ে দিচ্ছে না, 6,300 টাকা বিক্রয় মূল্য, তাই যেটা দিচ্ছে এটা বাজারে থাকবো। এই যে বিক্রয় মূল্যটা আমরা বাজারে লিখছি, তাই না? তাহলে এখন আমরা তাহলে বইনে গেছে, আর যদি দেখতাম এটা ক্রয় মূল্য তাহলে মনে করতো আমরা ভুল করছি। এই যে বিক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্য বইনে গেল, তাহলে আমরা এই যে 100-রে এবার 6,300 দিয়া, এবার একের তুলনায় বিক্রয় মূল্য তুলে বেশি হবে, বেশি হলে উপরে যাবে, কম হলে নিচে, আমরা বলছি এটা মাঝে লিখবো। এই শূন্যটা কেটে দিলাম। এখন 14 অক্ষে 14 ভাগ করলে কত হয়, আমরা কালে করছিলাম 5-14, আমি ভাগটাকে আবার একটু দেখাই দেবো, যার সাথে কেউ যদি দেখে না থাকো তাহলে আমরা 630 আমরা 14 ভাগটা দেখাই দিই। 14 অক্ষে 14, 3 14 42, 4 14 কত, 4 14 4 4 16, 56, 4 বেড়ে যাবে 56। আমরা নামটা না পারলে গুণ করলে পাইয়া যায়, এটা তো তোমরা জানো। 6 ধরব 7 উঠলে, হাতে উঠলে 1, 6 মিলে গেল 70, 5 14 70, দেখো 4 5 19 5 7, হ্যাঁ, তাহলে 5 বার যায়, 5 14 70, ঠিক আছে, 45 বার। তাই এটা 14 অক্ষে 14 আর 45 অক্ষে 45, 37 ভাগ করলে 45, অর্থাৎ কাটাকাটি নিয়ম উপরে যতটা ভাগ নিচেও ততটা ভাগ, তাহলে 14 ভাগ করলে 1 বার যায়, আর 14 ভাগ করলে 45 যায়। 4500-কে 4500 মানে 4,500। তাইলে আমাদের বিক্রয় মূল্য ছিল, ক্রয় মূল্য ছিল 4,500 টাকা। উত্তর ক্রয় মূল্য হইল, ক্রয় মূল্য কত টাকা না লিখলে চলে, কারণ সারাই বুঝতে পারবো যেহেতু ক্রয় মূল্য চাইছে, তাহলে এইটি ক্রয় মূল্য, আর তুমি লেখা দিতে পারো ক্রয় মূল্য এত টাকা। তাই এই ক্রয় মূল্য এই 4,500 টাকা দিয়ে কিনছে, মানে 4,500 টাকা দিয়ে কিনছে, আর বিক্রি করছিল 6,300 টাকা। তা একটু ভুল ছিল, আমি ভুল না ঠিক পরে সংশোধন করে দিচ্ছি, তারপর একটু করে দিলাম কটা। এখন আমরা আর একটু অঙ্ক দেখি। আমরা এই অঙ্কটা করি নাই, কারণ যেহেতু আমাদের সৃজনশীল আসবে না, সেজন্য আমি এই কটা করাতে চাইছি, আসবে না মনে হয়। তো 4 নম্বরটা দেখি, বার্ষিক শতকরা 15% মুনাফায়, মানে 100 টাকায় 15% মুনাফা মানে লাভ হয়েছে আর কি, ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1,680 টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত ছিল, কি চাইছে, আসল চাইছে, তাই না? তাহলে আমরা সবসময় লাভ ক্ষতি যাই হোক, এই 100 টাকা থেকে আসল লাভ ক্ষতিটা বাইর হয়। তাহলে শতকরা 15% লাভ করছে না, হ্যাঁ, 100 টাকা দিয়া ব্যাংকে 15 টাকা লাভ দিছে 100 টাকায়, হ্যাঁ। তো 1 বছর ঋণ নিয়ে 1 বছর পর 1,680 টাকা মুনাফা দেওয়া হলো, তাহলে মানে 1,680 টাকা সে মুনাফা পাইছে। তো 100 টাকা মুনাফা পাইছে, 15 টাকা মুনাফা হলে আসলে হলো 100 টাকা, কারণ এখানে সবসময় এই যে 100 টাকার থেকে হিসাব হয়, হ্যাঁ। অথবা এটা লিখতে পারো, মনে করি, হ্যাঁ, আসল 100 টাকা, তাহলে এত লাভে, তো মনে করি এটা লিখতে পারো, না লিখলেও হয়, আমার লেখার দরকার নাই। এত লাভে টাকা হয় 100 গুণ 15,
মানে 100% লাভ পেলে 100 টাকাতে ব্যাংকে তোমার 115 টাকা দিবে, তাই না? তাহলে এত টাকা যদি ব্যাংকে দেয়, হ্যাঁ, সে ব্যাংকে ঋণ 1 বছর পর এত টাকা দিছে তারে, হ্যাঁ, 1 বছর পর কি দিছে এটা, ঋণ নিয়ে 1 বছর এত টাকা দিছে, মুনাফা দেওয়া হলো 1 বছর পর এত টাকা তারা মুনাফাই দিছে, তাই না? কত টাকা মুনাফা দিছে? এত টাকা। তা 15 টাকা মুনাফা দেয় 100 টাকা, 100 টাকা হলে এইভাবে করে দিই, এটা দরকার নাই। তাহলে আমরা লিখে দিই 15 টাকা মুনাফা হলে মুনাফা দেয় দিলে আসল 100 টাকা। আসল ছিল 100 টাকা, তাহলে 1 টাকা যদি মুনাফা দেয় তাহলে আসল কি কম না? সব সময় মনে করবা 1-এরটা কমই হয়, তাহলে নিচে আসবে, কমের নিচে আসবে। তো 15 টাকা মুনাফা দিছে, আসল 100 টাকা ছিল, আর 1 টাকা মুনাফা দিলে তার আসল কত ছিল? আর এখানে মুনাফা দিছে 1680 টাকা, আর 1680 টাকা মুনাফা দিলে আসল অবশ্যই বেশি হবে, 1 টাকা দিলে কম আর এত টাকা দিলে বেশি, তো এবার পুরো উপরে যাবে যখন 15। এখন 15 এটা মনে কাটাকাটি চলে যাবে। 15 × 15, এটা 15 দা ভাগ করলে 15 × 15, 1 বিয়োগ 16 মধ্যে বিয়োগ করলে 1, 18, 15 × 15 থাকে 3, তাহলে 30, হ্যাঁ, 15 × 2 = 30, 112 হবে। 15 দিয়ে ভাগ করলে 112 হবে, 112কে 112 আর 2 শূন্য 2 শূন্য দিলে হয়ে যাবে। তাহলে এই লোকটার আসল ছিল হইলো 11,200 টাকা। উত্তর 11,200 টাকা হইলো তার আসল ছিল। তার আসল ছিল কত টাকা? 11,200 টাকা। তাহলে আসল 11,200 না লিখলেও চলবে, আমি আসল লিখলাম না, উত্তরটা সারা বুঝে নিব। তাহলে এই যে আমি এই যে 15% লাভ, এটা আর লেখার দরকার নেই, এখান থেকে লিখবা এটা যে 15 টাকা মুনাফা দিলে তার আসল ছিল 100 টাকা, 1 টাকা মুনাফা দিলে কম, আর 1680 টাকা মুনাফা দিছে, তাহলে তার আসল ছিল 11,200 টাকা। 11,200 টাকা মুনাফা ছিল বলেই সেই 1680 টাকা বা 1,680 টাকা সে লাভ পাইছে। তাহলে আমরা এই 4 নম্বরটা বুঝে গেলাম। 5 নম্বরটা কিন্তু একটু কঠিন বেশি, তারপর তোমরা এটি আসবে কিনা আমি জানি না, কিন্তু বৃত্তি যারা দিবা তারা বৃত্তিতে এই সমস্ত কঠিন অঙ্ক আহে। তারপর আমি এটা করে দিই। ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক শতকরা 8 মুনাফায় 5 বছরের জন্য 1,000, 1 2 3 4 5, 15,000 টাকা, তাহলে একক দশক শতক হাজার অযুত 15,000 টাকা ঋণ নেওয়া হলো। 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? তাহলে আমরা বুঝলাম যে এই যে কি বলছে, ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 8% মুনাফা। সবসময় মনে করো বার্ষিক মানে 1 বছরে, 1 বছরে তুমি 8 টাকা মুনাফা, এখন আমরা সুদ বলে না মুনাফা, 100 টাকা 1 বছরে মুনাফা দিবে 8 টাকা, হ্যাঁ, তাহলে এই 1.5 লাখ টাকায় কত টাকা দিবে 1 বছরে, সেটা আমরা বাই করলে তো 5 বছরে কত টাকা লাভ হয় আমরা দেখবো। তো 100 টাকা 1 বছরের মুনাফা কত? 1 বছর মুনাফা দিতে হবে কয় টাকা? 8 টাকা। সুতরাং 1 টাকায় তার 1 বছরে মুনাফা দিতে হবে কত? তো 100 টাকায় যা হবে 1 টাকায় কম দিতে হবে, কম হইলে সবসময় এইটা ডাইন দাঁড়ে থাকবো, এটা কখনো নিচে নামবো না, এটা সবসময় ডাইন দাঁড়টা সবসময় উপরে থাকবো, সবসময় বাঁ দাঁড়টা নিচে আসবে, আর বেশি হইলেও তো এই 100 উপরে যেত, কিন্তু এটা তো এই ডাইন দাঁড়ের সংখ্যাটা তো নিচে নামতো না। তো এখন নিচে হইলো 1.5 লক্ষ টাকা, তা 1.5 লক্ষ টাকায় তার কত দিতে হবে? না, 15,000 টাকা। 2 3 4 15,000 টাকা, 1 2 3 4 15,000 টাকা মানে অযুত, একক দশক শতক হাজার অযুত হ্যাঁ, তো 15,000 টাকায় তার 1 বছরে কত টাকা মুনাফা দিতে হবে? এবার বেশি দিতে হবে, 15 দিয়ে 3টা শূন্য, তাই আমরা শূন্যর কাটাকাটি কোন সহজ, এই শূন্যটা কাটলাম, ডাইন দাঁড় শূন্য কাটা যাবে, এটা এখন ডাইন দাঁড় পেটা গেল, কারণ এই শূন্য তো বাদ, এখন 10 রয়েছে, তো এই শূন্যটা আবার এই শূন্যটা কাটতে পারবো। এখন আমরা এইটাকে আমরা 1 বছরটা বাই করে পরে 5 বছরটা বাই করি, তাহলে তোমাদের সুবিধা হবে, নাহলে আমি এখানেও আরেকটা 5 দেওয়া করতে পারতাম,
তাহলে তা তোমাদের 4 সংখ্যায় পড়ে যেত, তো তাতে ঝামেলা হইতো। আমি জন্য আগে 1 বছরের মুনাফাটা বাই করি। হ্যাঁ, 8 শূন্য শূন্য 5 আর 40 শূন্য 150 রাত পূরণ দিবা 18 শূন্য 5 আর 40 4 8 কাছে এই 1200 টাকা তার এক বছরে দিতে হবো 1200 টাকা। তাই সে তো 5 বছরের লিগে নিছে। কত টাকা, কয় বছরের জন্য নিছে? এই 5 বছরের জন্য সে কত টাকা দিবে? হ্যাঁ, তাহলে 1 বছরের মুনাফা দিতে 700 টাকা। তাহলে এই জন্য আমি আরেকটা লাইন ফিরা করি। 1 বছরের মুনাফা দিতে হবে 1200 টাকা, মানে 1200 টাকা। আমরা 1200 পড়লি না অঙ্কের ভাষায়, 1200 টাকা। হ্যাঁ, তাহলে এখানে 5 বছর তার 5 গুণ দিতে হবে না? যদি কত 2 বছরে কত দিতে, 2 গুণ হইতো। 5 বছরে 5 গুণ বেশি হবে। 1 বছরে যা দিব 5 বছর তার বেশি বেশি হইলে গুণ। তো এই লাইনটা করে দিলাম, তাহলে অঙ্কটা একটু সহজ হয়। নাহলে আবার এখানে 5 দিয়ে করা যাইতো। আবার যদি 2 বছর তা 2 গুণ হইতো। 5 বছর 7 বছরে 7 গুণ হইতো। তাহলে 5 বছর তো 5 গুণ, 5 শূন্য শূন্য 5 শূন্য শূন্য 5 10 শূন্য তো হইলো 1 5 5 6, এই 6000 টাকা তা দিতে হবে। ঠিক আছে, উত্তর বুঝতে পারছো না? কারণ 15 টাকা 8 টাকা লাভে সে, মানে 1 বছরে সে টাকা নিছে। তাহলে 100 টাকা 1 বছরে মুনাফা দিবে 8 টাকা। আর 1 টাকা 1 বছর মুনাফা কম হবে, এটা 100 নিচে আসবে, এটা লাইনের উপর থাকবে। আর 15,000 টাকা সে বেশি দিয়ে 15,000 উপরে। তাই এই কাটাকাটিটা সোজা 200 কাটলাম। তাহলে থাকে এখানে নিচে রাখের কোনো মূল্য নাই। 150 আধা করলে 1200 টাকা হইতেছে। তাই এটা তো 1 বছরে দিবে, কিন্তু সে তো 1 বছরে মুনাফার জন্য আনে নাই, সে 5 বছরের জন্য টাকা আনছে। তাই 1 বছরে তারা দিতে হবে 1200 টাকা। তাহলে 5 বছর তার 5 গুণ দিতে হবে 6000 টাকা। উত্তর 6000। এভাবে করে তাহলে তোমাদের অঙ্কটা একটু সহজ হবে। আমি আজকাল পাঠটা বড় করতে চাই না, কারণ এই অঙ্কের মধ্যে আরও 2-1টা অঙ্ক আছে, ওটি কঠিন বেশি, এত কঠিন অঙ্ক মনে আসবে না। তারপরে এই দুটো কঠিন, তারপর তোমাদের বুঝাই দিলাম। আসতে তোমরা করে নাও, কারণ সব অঙ্কই করা উচিত। অঙ্কের ট্যালেন্ট হতে হলে সব অঙ্কই জানা উচিত। তা আমি আজকাল পাঠটা বড় করতে চাই না। তোমরা সবাই ভালো থাকো, আর সবাই পাঠ দেখো। আর আমার একটু যারা সাবস্ক্রাইব করা, দয়া করে একটু সাবস্ক্রাইব করো, তাহলে তোমাদের ভালো হবে। যখন পাঠ দিন পাঠ পেয়ে যাবা। আর একটু যদি পছন্দ হয় লাইক দিও। ঠিক আছে, তাহলে আজকের মতো টাটা।